গুম অবস্থায় ভারতের কারাগারে সুখরঞ্জন বালি। গুম অবস্থায় ভারতের কারাগারে সুখরঞ্জন বালি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই ছিল 28 ডিসেম্বর 2024 প্রথম আলোর হেডলাইন এবং একই সংবাদ 29 ডিসেম্বর মানব জমিনেও প্রকাশিত হয়েছে। সুখরঞ্জন বালিকে নিয়ে নিউজটি। অনেকেরই হয়তো মনে পড়ছে সুখরঞ্জন বালিকে। 2012 সালের 5 নভেম্বর ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুখরঞ্জন বালিকে তার আইনজীবীদের কাছ থেকে ছিনিয়ে নেন। আর তখন চলছিল হাসিনা প্রযোজিত, পরিচালিত এবং পরিবেশিত বিশেষ নাট্যশালা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো সেই নাট্যশালার কার্যক্রম চলছিল, আর সেখানে সুখরঞ্জন বালি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষ্য দেবার জন্য সেদিন আদালতে হাজির হয়েছিলেন আইনজীবী পরিবেষ্টিত হয়ে। আর সেখানে হাসিনার সাদা পোশাকের ফেরেশতারা সুখরঞ্জন বালিকে অনেকটা টেনে হিচড়ে তাদের গাড়িতে তুলে নেন এবং পরবর্তীতে তাকে কোনো আয়না ঘরে রাখা হয়। বেশ কয়েকদিন তিনি সেখানে থাকেন। পরবর্তীতে জানা গিয়েছে তাকে সেখানে অনেক নির্যাতন করা হয় এবং তাকে চাপ প্রয়োগ করা হয় যাতে তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেন আদালতে, যে সাঈদী সুখরঞ্জন বালিকে তার পরিবারের সদস্যদের এবং তাদের প্রতিবেশীদের স্বাধীনতা যুদ্ধের সময় ওই অঞ্চলে সুখরঞ্জন বালিদের যে অঞ্চল আছে এবং মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীও যেখানকার লোক, পিরোজপুর বাংলাদেশের, সেখানে তাদের উপর খুব অত্যাচার চালিয়েছিলেন দেলোয়ার হোসেন সাঈদী এবং তার লোকজন। এই সাক্ষ্যটি দেয়াতে চেয়েছিলেন জোর করে, তাকে চাপ প্রয়োগ করে, কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না। তো তাকে অনেক মারপিট করা হয়, নির্যাতন করা হয়, তারপর তিনি রাজি হননি সাক্ষ্য দিতে। অবশেষে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, চোখ বেঁধে সে আয়নাঘর থেকে তুলে নিয়ে দীর্ঘ সময় ড্রাইভ করে বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি কোথাও নিয়ে যাওয়া হয়। তো সুখরঞ্জন বালি তার পরবর্তী বক্তব্যে জায়গাটি ঠিক বলতে পারেননি কোন জায়গায়, কোন বর্ডার ছিল, বাট তিনি সেখানে বিএসএফ এর সদস্যদের দেখতে পান, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সেস সেখানে ছিলেন এবং বাংলাদেশের সে হাসিনার বাহিনী তাকে বিএসএফ এর হাতে হস্তান্তর করেন অথবা পুশ করে ভারতে ঢুকিয়ে দেন, তাকে ধাক্কা দিয়ে অনেকটা জোর করে। তো বিএসএফ তাকে কাস্টডিতে নিয়ে নেন, বিএসএফ এর লোকেরা, এবং তাকে সেখানে নির্যাতন করা হয়, মারপিট করা হয়। একটা পর্যায়ে তাকে বসিরহাট জেলে রাখা হয়, কলকাতার পশ্চিমবাংলার বসিরহাট জেল। সেখানে তিনি 22 দিন ছিলেন বসিরহাট জেলে এবং তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় যে তিনি বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছেন, যেটাকে আমরা অনুপ্রবেশ বলি। আর সেই মামলায় সাজা দিয়ে তাকে দমদমের কারাগারে রাখা হয়। তো সেখানে 5 বছর জেল খাটেন, দমদমের কারাগারে থাকেন সুখরঞ্জন বালি। আর জেল মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন 2018 5 আগস্ট। দমদম কারাগার থেকে মুক্তি পান এবং বাংলাদেশে ফিরে আসেন 2018 সালের 5 আগস্ট। তো পরবর্তীতে সুখরঞ্জন বালি তার বক্তব্য প্রকাশ করেন বিভিন্ন মাধ্যমে এবং তার মাধ্যমে আমরা এই তথ্যগুলো জানতে পারি। এবং বিশেষভাবে অতি সম্প্রতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গত 27 আগস্ট হাসিনার আমলে যত গুম খুন হয়েছে, বিশেষভাবে 2009 থেকে 2009-এর 6 জানুয়ারি থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত হাসিনার আমলে যতগুলো গুম হয়েছে, সেই সব তদন্তের জন্য একটি কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার, গুম সম্পর্কিত তদন্ত কমিশন। তো সেই কমিশন কাজ করেছে, গত কয়েকদিন কাজ করে তারা একটি রিপোর্ট পেশ করেছে অন্তর্বর্তী সরকারের
প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আর তাদের সেই তদন্ত রিপোর্টের হেডলাইন বা শিরোনাম ছিল আনফোল্ডিং দ্য ট্রুথ। তো সেখানে এই গুম কমিশনের সদস্যরা, 5 সদস্য বিশিষ্ট কমিশন, এটি আমাদের অনেকেরই জানা আছে, তারাও সুখরঞ্জন বালিকে ইন্টারোগেট করেন, তার ভারতে গুম হয়ে যাওয়ার বিষয়ে জানতে চান তার কাছে। তো সেখানে তিনি ডিটেইলে অনেক কিছু বলেন, এই যা আমি এতক্ষণ বলেছি, তাকে কিভাবে নেওয়া হলো, জেল খাটা থেকে শুরু করে বাংলাদেশে ফিরে আসা, এইসব বিষয়ে তিনি কথা বলেছেন। এবং আরো অনেকেই কথা বলেছেন এইসব বিষয়ে। গুম হওয়া ব্যক্তিরা যাদের পাওয়া গিয়েছে, যারা জীবিত আছেন এখনো, তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গুম কমিশনের সদস্যরা করেছেন। আর এই গুম কমিশনটি গঠিত হয়েছিল সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে। তো সেখানে এই তদন্ত কমিশনের রিপোর্টে আরো কিছু চাঞ্চল্যকর এবং গা হিম করা তথ্য বেরিয়ে আসে। আর তা হলো, গুম কমিশন এই গুম সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশে যাকে যাকে গুম করা হয়েছে, কাউকে ফেরত পাওয়া গিয়েছে, কাউকে এখনো যায়নি, তো এই সবগুলো বিষয়ে ভারতের সম্পৃক্ততা পেয়েছেন গুম কমিশন বা তার সদস্যরা। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এই বাংলাদেশের এই অনেকগুলো গুমের সঙ্গে জড়িত, এই তথ্য কিন্তু উঠে এসেছে, ভারতের সম্পৃক্ততা। আর সুখরঞ্জন বালি তো তার সাক্ষাৎকারে বলেছেন যে বিএসএফ তাকে নিয়ে গিয়েছে, বাংলাদেশ পক্ষ থেকে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে পুশ করেছিল ভারতে, তাদের হাত থেকে বিএসএফ তাকে তুলে নিয়েছে। সো এটি পরিষ্কার যে বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে বা সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে বিএসএফ এর সঙ্গেই প্রাথমিক যোগাযোগটি হবে, প্রাইমারি কন্ট্যাক্ট তাদের সঙ্গেই হবে। বাংলাদেশের যারা আছেন এখানে, ডিজিএফআই, এনএসআই, ডিবি, র্যাব, এরকম যারা যারা ছিলেন এই গুমের কাণ্ডে, তাদের সঙ্গে কিন্তু ফার্স্ট কন্ট্যাক্ট বিএসএফ এরই হয়েছে। এবং ভারতের ভিতরে আরো অনেকেই আছে, র থেকে শুরু করে অভ্যন্তরীণ যত বাহিনী আছে, তারা সবাই হয়তো অর্কেস্ট্রেট করেছে এই প্ল্যানগুলো, কিভাবে গুম হওয়া ব্যক্তিদের সেখানে রাখা যাবে, কোন মামলায় ফাঁসানো যাবে বা বিভিন্ন নাটক সাজানো যাবে। তারা ভারতে অনুপ্রবেশ করেছিলেন, এইসব ব্যাপারে ভারতের অভ্যন্তরীণ বাহিনীগুলো যুক্ত ছিল, বোঝা যাচ্ছে পরিষ্কার। তো এই যে বিষয়টি, এইটি অবিশ্বাস্য, গা হিম করে দেওয়ার মতো, আমাদের গায়ের রোম দাঁড়িয়ে যায় এরকম ঘটনায় যখন শুনি, বিভিন্ন মিডিয়ায় দেখি আমরা। এটি সাধারণ মানুষের পক্ষে এটি সহ্য করা, বিশ্বাস করা সত্যি কঠিন। একটি স্বাধীন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দেশের লোককে পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তের ওপারে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে অনুপ্রবেশের নাটক সাজাচ্ছে, এটি কি ভাবা যায়? এবং সুখরঞ্জন বালি কিন্তু উল্লেখ করেছেন যে তিনি প্রত্যক্ষ করেছেন কিছু বিষয়, যে ওখানে এই ভারত বাংলাদেশ সীমান্তে অনেককে মেরেও ফেলা হয়েছে গুলি করে, বাংলাদেশে আবার দ্বিতীয়বার তাদেরকে নেওয়া হয়নি। ওখান থেকে যখন জেল খেটে তারা বেরিয়েছেন, তাদেরকে গুলি করে সীমান্তে হত্যা করা হয়েছে, এরকম কিছু বিষয় উঠে এসেছে। তো এগুলো আনইমাজিনেবল, আমরা কল্পনাই করতে পারি না, অকল্পনীয় এরকম বিষয়। আর আরেকটি বিষয় বলতে আমাদের জানা আছে এবং অনেকেরই মনে আছে, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সালাউদ্দিন আহমেদ, ঠিক একই কাহিনী কিন্তু এই সুখরঞ্জন বালির মতো সালাউদ্দিন আহমেদের সঙ্গে কিন্তু ঘটেছিল। এই বিষয়টি কিছুটা এখন অন্তরালে চলে গিয়েছে, এটা নিয়ে আজকাল আলোচনা হচ্ছে না, বাট এই স্মৃতিও কিন্তু আমাদের এখনো তাজা আছে, খুব বেশি দিন আগের কথা না। এবং সম্ভবত তিনি ঢাকার উত্তরার থেকে, আমি সালাউদ্দিন আহমেদের কথা যদি বলি, 2015 সালের 10 মার্চ ঢাকার উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদকে গুম করে র্যাব বা ডিজিএফআই বা যারাই হোক, হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, হাসিনার পালতু কুকুরেরা, উত্তরা থেকে তাকে তুলে নেওয়া হয়। এবং পরবর্তীতে কয়েকদিন তাকে আয়না ঘরে বা এরকম কোনো জায়গায় রাখা হয়। মাস 2 পরে মিস্টার সালাউদ্দিন আহমেদ, পরবর্তীতে আমরা যা জানতে পেরেছি তার জবানিতে, তিনি নিজেকে আবিষ্কার করেন মেঘালয়ের শিলংয়ের একটি জঙ্গলে, হাত পা মুখ বাঁধা অবস্থায় তাকে সেখানে ফেলে রাখা হয়। পরবর্তীতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেন এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় অবৈধ অনুপ্রবেশ। সো একই গল্প, একই স্টোরি লাইন। এবং
একই প্রযোজনা সংস্থা কর্তৃক প্রযোজিত, পরিবেশিত এবং পরিচালিত মনে হচ্ছে। সেই অর্কেস্ট্রেটেড ডিজাইন, প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সবকিছু পূর্ব পরিকল্পিত, অসৎ উদ্দেশ্যে, পরিষ্কার বিষয়টি আমাদের কাছে। সো গুম এবং তদন্ত কমিশন যা বলেছে ভারতের সম্পৃক্ততা, এই দুটো বর্ণনা থেকে পরিষ্কারভাবে সেটি উঠে এসেছে। অন্যান্য মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ভারত ওতপ্রোতভাবে এই বিষয়গুলোর সঙ্গে জড়িত। আগে কখনো এমনটি ঘটেনি। আর এই বিষয়টি এই ধর্মান্ধ হিন্দু জাতীয়তাবাদী সরকার, মোদী সরকার যবে থেকে ক্ষমতায় আছে ভারতে, এবং যবে থেকে মোদীর সঙ্গে হাসিনার একটি নেক্সাস তৈরি হয়েছে, একটি ইলিগাল, আনফেয়ার, ইমোরাল নেক্সাস, এই অবৈধ দুই শাসনের, মোদীর এবং হাসিনার, সেই থেকে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অন্যায় অপকর্মে জড়িয়ে পড়েছে। তো ভারতেরও আমি মনে করি সিভিল সোসাইটি, সুপ্রিম কোর্ট এবং সাংবাদিক তাদেরও এগিয়ে আসা উচিত, এবং ভারতের সত্যি রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশের গুম, হত্যা, গুপ্ত হত্যা, এইসব অপরাধের সঙ্গে রাষ্ট্র হিসেবে ভারত জড়িয়েছে কিনা এইটিও ফাইন্ড আউট করা কিন্তু ভারতের দায়িত্বের মধ্যে পড়ে, ভারতের বিবেকবান মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। এই বিষয়ে কথা বলা, আওয়াজ তোলা, তাদের রাষ্ট্রীয় স্বার্থে ভারতকে ক্লিন চিট দেবার জন্য হলেও তাদেরকে এগিয়ে এসে সরকারের কাছে এই দাবি করতে হবে যে বাংলাদেশ থেকে যে দাবি উঠেছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ বাংলাদেশের গুমের সঙ্গে জড়িত, এই বিষয়টি তদন্ত হওয়া দরকার এবং আমরা এই বিষয়ে স্বচ্ছতা চাচ্ছি। সেই আলোকে এই বিষয়টি নিয়ে ভারতেও আলোচনা হতে পারে, ব্যবস্থাও নেওয়া যেতে পারে, এবং এটি সময়ের দাবি। তো আমরা হয়তো আগামী দিনগুলোতে এই গুম কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটি একটি প্রাথমিক প্রতিবেদন, তো এটি হয়তো চূড়ান্ত হবে। আমরা আরো অনেক কিছু জানতে পারবো, হাসিনার এই গা হিম করা গুম, হত্যা, গুপ্ত হত্যা, এইসব বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা অপেক্ষা করছি সেগুলো জানবার জন্য আরো ডিটেইলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।